অ্যাপার্টমেন্টের লিফটে আমরা দুজনেই আটকে পড়লাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল এবং অন্ধকারে তার কণ্ঠস্বর শুনলাম, মা, এবার আমরা একা। এই কথায় আমার বুক ধড়ফড় করতে লাগল। লিফট থেমে গেছে। চারদিকে অন্ধকার। আমি ইমার্জেন্সি বেল টিপতে লাগলাম। কিন্তু কোনো সাড়া নেই। সে আমার কাছে এল। বলল, মা, ঘাবড়াবার কিছু নেই। কিন্তু আমার ভয় লাগছে, আমি বললাম। সে আমার হাত ধরল। বলল, আমি তো আছি। অন্ধকারে তার হাতের স্পর্শ অন্যরকম লাগছে। কতক্ষণ লাগবে রিপেয়ার হতে? আমি জিজ্ঞেস করলাম। হয়তো 1 ঘন্টা, সে বলল। 1 ঘন্টা এভাবে? আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম। সে আমাকে দেওয়ালে হেলান দিয়ে দাঁড় করিয়ে দিল। বলল, আমরা কথা বলি। কি কথা? আমি জিজ্ঞেস করলাম। অন্ধকারে তার চোখ দেখা যাচ্ছে না, কিন্তু তার নিঃশ্বাস অনুভব করতে পারছি। সে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোকে ভালোবাসি, আমি বললাম। সে বলল, না মা, তুমি বুঝতে পারছ না। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তোমাকে বিয়ে করতে চাই। লিফটের ভেতর নিস্তব্ধতা। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপসা খান। আমার বয়স 30 বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স 33 বছর। আমাদের 2 সন্তান, অরিত্র আর রিয়া। অরিত্র 17 বছর বয়সী, কলেজে পড়ে। রিয়া 9 বছর বয়সী, স্কুলে যায়। আজকের ঘটনাটা শুরু হয়েছিল সকাল 10টার দিকে। আমার স্বামী রাহুল অফিসে গেছে। রিয়া স্কুলে। বাড়িতে শুধু আমি আর অরিত্র। আমি কিচেনে নাশতা বানাচ্ছিলাম। অরিত্র আমার কাছে এসে বলল, মা, আমার একটা জরুরি কাজ আছে। কি কাজ? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, আমাকে কলেজে একটা ডকুমেন্ট জমা দিতে হবে। কিন্তু লিফট খারাপ হয়ে গেছে। আমি বললাম, তাহলে সিঁড়ি দিয়ে যাবি। মা, আমরা 15 তলায় থাকি। সিঁড়ি দিয়ে নামা কঠিন, অরিত্র বলল। আমি বললাম, ঠিক আছে, আমিও যাচ্ছি বাজারে। একসাথে যাই। আমরা লিফটের কাছে গেলাম। লিফট আসল। আমরা ভেতরে ঢুকলাম। লিফট নিচে নামতে শুরু করল। হঠাৎ 10 তলায় এসে লিফট থেমে গেল। বিদ্যুৎ চলে গেল। অন্ধকার নেমে এল চারদিকে। আমি ভয় পেয়ে গেলাম। অরিত্র আমার কাছে এসে বলল, মা, ভয় পেজো না। আমি আছি তোমার পাশে। তার কণ্ঠস্বরে একটা আলাদা ভাব লক্ষ্য করলাম। কিন্তু এখন কি করব? আমি জিজ্ঞেস করলাম। অরিত্র বলল, অপেক্ষা করতে হবে। ইলেকট্রিশিয়ান এসে ঠিক করবে। সে আমার হাত ধরল। বলল, মা, আমার কিছু কথা আছে তোমার সাথে। আমি অবাক হয়ে বললাম, কি কথা? এখন? অরিত্র বলল, হ্যাঁ মা, এখনই। দীর্ঘদিন ধরে আমি কিছু কথা তোমাকে বলতে চাইছিলাম। অন্ধকারে আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। সে বলল, মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, আমিও তোকে খুব ভালোবাসি, আমি বললাম। অরিত্র একটু থেমে বলল, মা, কিন্তু আমার ভালোবাসা অন্যরকম। আমি তোমাকে একজন পুরুষের মতো ভালোবাসি। আমার মাথায় বজ্রপাত হল। অরিত্র, তুই কি বলছিস? আমি চিৎকার করে বললাম। সে আমার 2 হাত ধরে বলল, মা, শান্ত হও। আমি তোমাকে সব বুঝিয়ে বলব। কি বুঝাবি? তুই আমার ছেলে। এসব কি পাগলামি করছিস? আমি রেগে গেলাম। অরিত্র বলল, মা, প্লিজ আমার কথা শোনো। আমি জানি এটা ভুল, কিন্তু আমি কিছু করতে পারি না। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, অরিত্র, তুই নিজেকে সামলাও। আমি তোর মা। তোর এসব কথা বলা ঠিক হচ্ছে না। সে বলল, মা, আমি জানি তুমি রেগে গেছ, কিন্তু আমি আর পারছি না। প্রতিদিন তোমাকে দেখে আমার অবস্থা খারাপ হয়ে যায়। রাতে ঘুমাতে পারি না। থামো অরিত্র। আর একটা কথাও বলবি না। আমি রেগে গেলাম। কিন্তু সে থামল না। বলতে লাগল, মা, আমি জানি এটা পাপ, কিন্তু আমি তোমাকে ভুলতে পারি না। তোমার রূপ, তোমার গন্ধ, সব কিছু আমাকে পাগল করে তোলে। আমি কানে হাত দিয়ে চিৎকার করলাম, থামো। আর বলবি না। কিন্তু অন্ধকারে তার কণ্ঠস্বর আরও কাছ থেকে ভেসে এল। সে বলল, মা, আমি তোমাকে স্পর্শ করতে চাই। হঠাৎ আমি অনুভব করলাম সে আমার কাছে এসে দাঁড়িয়েছে। আমি পিছনে সরে গেলাম। দেওয়ালে পিঠ ঠেকে গেল।
সে আরও কাছে এল। বলল, মা, ভয় পেজো না। আমি তোমার কোনো ক্ষতি করব না। অরিত্র, তুই পাগল হয়ে গেছিস। আমি তোর মা। এসব কি করছিস? আমি কাঁদতে কাঁদতে বললাম। সে বলল, মা, আমি জানি, কিন্তু আমি আর নিজেকে সংযত রাখতে পারছি না। হঠাৎ লিফটে একটা ঝাঁকুনি দিল। আমরা দুজনেই টলমল করলাম। অরিত্র আমাকে ধরে ফেল। অন্ধকারে তার স্পর্শ অনুভব করলাম। সে বলল, মা, তুমি কেমন নরম। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। বললাম, অরিত্র, তোর বাপ জানলে কি হবে ভেবেছিস? তোর বোন জানলে? সে বলল, মা, কেউ জানবে না। এটা আমাদের মধ্যেই থাকবে। কি থাকবে? তুই কি চাস? আমি রেগে বললাম। অরিত্র বলল, মা, আমি চাই তুমি আমার হও। একবারের জন্য হলেও। আমার সারা শরীর কাঁপতে লাগল। হঠাৎ লিফটে আলো জ্বলে উঠল। বিদ্যুৎ ফিরে এসেছে। আমি অরিত্রের মুখ দেখলাম। তার চোখে একটা অদ্ভুত চাহনি। সে আমার দিকে এগিয়ে এল। আমি ইমার্জেন্সি বাটন টিপলাম। লিফট নিচে নামতে শুরু করল। আমি বললাম, অরিত্র, তুই বাড়ি চলে যা। আমি একাই বাজারে যাব। মা, তুমি রেগে গেছ? সে জিজ্ঞেস করল। আমি কোনো উত্তর দিলাম না। লিফট গ্রাউন্ড ফ্লোরে এসে থামল। দরজা খুলে গেল। আমি দৌড়ে বের হয়ে গেলাম। বাইরে এসে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আজ যা ঘটেছে সেটা কি করে সম্ভব? অরিত্র আমার নিজের ছেলে। সে কি করে এমন কথা বলতে পারে? আমি বাজারে গিয়ে প্রয়োজনীয় কেনাকাটা করলাম। মনটা খুব খারাপ লাগছিল। বাড়িতে ফিরে দেখলাম অরিত্র তার রুমে। আমি কিচেনে গিয়ে রান্না করতে লাগলাম। বিকেলে রিয়া স্কুল থেকে ফিরল। রাতে রাহুল অফিস থেকে ফিরল। খাওয়ার সময় অরিত্র আমার দিকে তাকাচ্ছিল। আমি চোখ এড়িয়ে চলছিলাম। রাতে সবাই ঘুমিয়ে গেল। আমি বিছানায় শুয়ে ভাবছিলাম আজকের ঘটনার কথা। অরিত্র কেন এমন কথা বলেছে? কোথায় ভুল হয়েছে? হঠাৎ দরজায় ধীরে ধীরে টোকা পড়ল। কে? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি অরিত্র। একটু কথা আছে। তার কণ্ঠস্বর শুনে আমার বুক ধড়ফড় করতে লাগল। যা, ঘুমিয়ে পড়। আমিও ঘুমাব, আমি বললাম। কিন্তু সে বলল, মা, প্লিজ দরজা খোলো। আমি ক্ষমা চাইতে এসেছি। আমি উঠে দরজা খুললাম। অরিত্র দাঁড়িয়ে আছে। বলল, মা, আজ আমি যা বলেছি সেটার জন্য আমি দুঃখিত। আমি জানি না কেন এসব কথা বলেছিলাম। ঠিক আছে, এখন যা, ঘুমিয়ে পড়, আমি বললাম। কিন্তু সে রুমের ভেতরে ঢুকে এল। দরজা বন্ধ করে দিল। আমি ভয় পেয়ে গেলাম। অরিত্র, তুই কি করছিস? বাবা জেগে উঠবে, আমি ফিসফিস করে বললাম। সে বলল, মা, বাবা গভীর ঘুমে আছে। আর রিয়াও? সে আমার কাছে এগিয়ে এল। বলল, মা, আমি মিথ্যা বলেছিলাম। আমি দুঃখিত না। আমি সত্যিই তোমাকে চাই। তার চোখে অদ্ভুত এক চাহনি। আমি পিছনে সরে গেলাম। বিছানার কোণায় গিয়ে দাঁড়ালাম। অরিত্র, তুই পাগল হয়ে গেছিস। এখনই তোর রুমে চলে যা। কিন্তু সে আমার কাছে এসে দাঁড়াল। বলল, মা, আমি কতদিন স্বপ্নে তোমাকে দেখি জানো? কতবার তোমাকে কল্পনা করেছি জানো? থামো অরিত্র। আর একটা কথাও বলবি না, আমি কাঁদতে কাঁদতে বললাম। কিন্তু সে থামল না। বলতে লাগল, মা, আমি তোমার শাড়িতে মুখ ডুবিয়ে রাখি। তোমার গন্ধ নেই। আমার মাথা ঘুরে গেল। অরিত্র, তুই কি বলছিস? এসব কি? আমি হতবাক হয়ে বললাম। সে বলল, মা, আমি তোমাকে গোসল করতে দেখেছি। রান্না করার সময় তোমার শরীর দেখেছি। তুই আমাকে উকি দিয়ে দেখেছিস? আমি আতঙ্কিত হয়ে বললাম। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ মা। আমি পারিনি নিজেকে আটকাতে। আমি রুমের দরজার দিকে দৌড়াতে গেলাম। কিন্তু অরিত্র আমাকে ধরে ফেল। বলল, মা, কোথায় যাচ্ছ? বাবাকে বলবে? হ্যাঁ, আমি সব বলবো। তুই যা করছিস সেটা পাগলামি, আমি বললাম। সে আমার মুখে হাত দিয়ে বলল, মা, প্লিজ কিছু বলো না। আমি সব ভুলে যাব। ছেড়ে দে আমাকে। আমি তার হাত সরিয়ে দিলাম। কিন্তু সে আবার আমাকে ধরল। বলল, মা, একবার আমাকে স্পর্শ করার সুযোগ দাও। কি? তুই কি বলছিস? আমি চিৎকার করে বললাম। সে তাড়াতাড়ি আমার মুখ চেপে ধরল। বলল, মা, চুপ থাকো। সবাই জেগে উঠবে। আমি তার হাত কামড়ে দিলাম। সে আহ করে উঠল। আমি দৌড়ে দরজার কাছে গেলাম।
কিন্তু দরজা লক করা। চাবি অরিত্রের কাছে। অরিত্র, দরজা খোল। আমি বের হতে চাই, আমি বললাম। সে বলল, মা, আগে আমার কথা শোনো। তারপর যাবে। আমি দরজায় ধাক্কা দিতে লাগলাম। খোলো দরজা। আমি চিৎকার করব, কিন্তু সে বলল, মা, চিৎকার করলে বাবা জেগে উঠবে। তখন আমি বলব, তুমি আমাকে প্রলোভন দিয়েছ। আমি থমকে গেলাম। তুই মিথ্যা বলবি? সে হাসল। বলল, মা, কে বিশ্বাস করবে? তুমি একজন মা হয়ে নিজের ছেলেকে কুপথে নিয়ে গেছ। আমার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। অরিত্র, তুই এত খারাপ হয়ে গেলি কি করে? আমি কাঁদতে কাঁদতে বললাম। সে আমার কাছে এল। বলল, মা, আমি খারাপ হইনি। আমি শুধু তোমাকে ভালোবাসি। তারপর সে আমার গাল স্পর্শ করল। আমি তার হাত সরিয়ে দিলাম। স্পর্শ করিস না আমাকে। কিন্তু সে আবার আমাকে স্পর্শ করল। বলল, মা, তোমার ত্বক কত নরম। হঠাৎ বাইরে থেকে রাহুলের কণ্ঠস্বর এল। রূপসা, তুমি কি করছ? কার সাথে কথা বলছ? আমার হার্ট বিট বেড়ে গেল। অরিত্র তাড়াতাড়ি দরজা খুলে দিল। আমি বাইরে বের হয়ে এলাম। রাহুল দাঁড়িয়ে আছে। কি হয়েছে? অরিত্র, তোমার রুমে কেন? সে জিজ্ঞেস করল। আমি কি বলব বুঝতে পারলাম না। অরিত্র বলল, বাবা, মায়ের শরীর খারাপ লাগছিল। আমি ওষুধ দিতে এসেছিলাম। রাহুল বিশ্বাস করল। পরের দিন সকালে অরিত্র কলেজে চলে গেল। আমি একা ঘরে বসে ভাবছিলাম, কি করব? কাকে বলবো? রাহুলকে বললে সে বিশ্বাস করবে না। বিকেলে অরিত্র ফিরল। সে আমার কাছে এসে বলল, মা, গতকালের কথা ভুলে যাও। আমি আর এমন কিছু করব না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু আমার ভুল ছিল। সেই রাত থেকে অরিত্র আরও সাহসী হয়ে উঠল। প্রতিদিন সুযোগ খুঁজত আমাকে স্পর্শ করার। কখনো রান্নাঘরে, কখনো বারান্দায়। একদিন সে আমার পিছনে এসে দাঁড়াল। আমি কাপড় শুকাচ্ছিলাম। সে আমার কোমর জড়িয়ে ধরল। অরিত্র, ছাড়, আমি বললাম। কিন্তু সে আরও শক্ত করে ধরল। বলল, মা, আমি পারছি না। তুমি আমাকে পাগল করে তুলেছ। তারপর সে আমার গলায় চুমু দিল। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। অরিত্র, তুই একদম মাত্রা ছাড়িয়ে ফেলেছিস। আমি তোর বাবাকে সব বলে দেব। সে হেসে বলল, বলো মা। দেখি কে বিশ্বাস করে। তারপর সে তার ফোন বের করল। বলল, আমার কাছে তোমার কিছু ছবি আছে। তুমি জানো না? আমি অবাক হয়ে বললাম, কি ছবি? সে ফোনে কিছু দেখাল। আমি দেখে হতবাক হয়ে গেলাম। আমার গোসলের ছবি। কাপড় বদলানোর ছবি। তুই কখন এসব ছবি তুলেছিস? আমি কাঁপতে কাঁপতে বললাম। সে বলল, অনেক দিন ধরে। বাথরুমে ক্যামেরা লাগিয়ে রেখেছি। আমার মাথা ঘুরে গেল। আমি বসে পড়লাম। অরিত্র, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছিস? সে আমার কাছে বসল। বলল, মা, এটা বিশ্বাসঘাতকতা নয়। এটা ভালোবাসা। আমি তোমাকে দেখে পাগল হয়ে যাই। এই ছবিগুলো ডিলিট করে দে, আমি বললাম। সে বলল, না মা। এগুলো আমার কাছে থাকবে। যখন তোমাকে দেখতে পারব না, তখন এগুলো দেখব। আমি কাঁদতে শুরু করলাম। অরিত্র, তুই আমাকে ব্ল্যাকমেইল করছিস? তোর নিজের মায়ের সাথে এমন করছিস? সে আমার কান্না দেখে একটু নরম হয়ে গেল। বলল, মা, তুমি কেঁদো না। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি শুধু চাই তুমি আমাকে একটু ভালোবাসো। আমি তোকে ভালোবাসি। কিন্তু সন্তানের মতো। এভাবে নয়, আমি বললাম। সে বলল, কিন্তু আমি তো আর সন্তানের মতো ভালোবাসতে পারি না তোমাকে। সেই রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারলাম না। বারবার ভাবছিলাম, কি করব? কোথায় যাব? কার কাছে যাব? পরের দিন সকালে অরিত্র কলেজে যাওয়ার আগে আমার কাছে এল। বলল, মা, আমি যা করেছি সেটা ভুল। কিন্তু আমি কিছু করতে পারি না। তোমার প্রতি আমার এই অনুভূতি আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আমি কোনো উত্তর দিলাম না। সে চলে গেল। আমি বাড়িতে একা বসে রইলাম। রিয়া স্কুলে গেছে। রাহুল অফিসে। হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এল। অরিত্রের কাছ থেকে। আমি মেসেজ খুলে দেখলাম। সেই ছবিগুলোর মধ্যে একটা ছবি। আমার হার্ট বিট বেড়ে গেল। আমি তাকে ফোন করলাম। অরিত্র, তুই কি করছিস? কেন এই ছবি পাঠালি? ফোনের ওপাশ থেকে তার হাসির আওয়াজ এল। বলল, মা, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছিল। তাই ছবি দেখছিলাম।
অরিত্র, তুই এখনই বাড়িতে আয়। আমাদের কথা বলতে হবে, আমি বললাম। সে বলল, মা, কলেজে ক্লাস আছে। সন্ধ্যায় আসব। না, এখনই আসতে হবে, আমি জোর দিয়ে বললাম। সে বলল, ঠিক আছে মা। আসছি। 1 ঘণ্টা বাদে অরিত্র ফিরল। আমি তার জন্য অপেক্ষা করছিলাম। সে এসে বলল, মা, ডেকেছিলে কেন? কি হয়েছে? আমি তাকে বসতে ইশারা করলাম। বললাম, অরিত্র, আমাদের এই সমস্যার একটা সমাধান করতে হবে। এভাবে চলতে পারে না। সে বলল, কি সমাধান মা? আমি বললাম, তুই হয় তোর এই অনুভূতি ভুলে যাবি, না হয় আমি তোর বাবাকে সব বলে দেব। অরিত্র হেসে বলল, মা, আমি বলেছি তো। আমি এই অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারি না। আর তুমি যদি বাবাকে বলো, আমি বলব তুমি আমাকে প্রলোভন দিয়েছ। কে বিশ্বাস করবে? আমি রেগে গিয়ে তার গালে একটা চড় মারলাম। তুই কত নিচে নেমে গেছিস? তোর নিজের মায়ের বিরুদ্ধে মিথ্যা কথা বলবি? সে গাল টিপে ধরে বলল, মা, তুমি মারলে কেন? আমি তো তোমাকে কখনো মারি না। তারপর সে হঠাৎ আমাকে জড়িয়ে ধরল। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ছাড় আমাকে। স্পর্শ করিস না। কিন্তু সে আবার আমাকে ধরল। বলল, মা, আমি তোমাকে ছাড়তে পারব না। আমি জোরে চিৎকার করলাম, ছাড়। আমাকে ছেড়ে দে। কিন্তু সে আরও জোরে ধরল। বলল, মা, তুমি কেন আমাকে বুঝতে চাও না? আমি তোমাকে কতটা ভালোবাসি। হঠাৎ বাইরে থেকে রিয়ার কণ্ঠস্বর এল। মা, আমি এসে গেছি। স্কুল ছুটি হয়ে গেছে। আমরা দুজনেই থমকে গেলাম। অরিত্র তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিল। রিয়া ভেতরে এসে বলল, মা, তুমি কেন চিৎকার করছিলে? ভাইজা, তুমি কলেজে যাওনি কেন? অরিত্র বলল, আমার শরীর খারাপ লাগছিল। তাই বাড়ি চলে এসেছি। রিয়া বলল, ও, তাহলে রেস্ট নাও। সেই রাতে খাওয়ার টেবিলে সবাই বসল। রাহুল বলল, অরিত্র, তোর শরীর কেমন লাগছে এখন? অরিত্র বলল, ভালো লাগছে বাবা। আমি কিছু খেতে পারছিলাম না। মনটা খুব খারাপ লাগছিল। রাহুল লক্ষ্য করল। বলল, রূপসা, তুমি খাচ্ছ না কেন? অসুস্থ লাগছে? আমি বললাম, একটু মাথা ব্যথা করছে। রাহুল বলল, তাহলে ওষুধ খেয়ে নাও। আমি মাথা নেড়ে দিলাম। রাতে সবাই ঘুমিয়ে গেল। আমি বিছানায় শুয়ে ভাবছিলাম। হঠাৎ দরজায় আস্তে করে টোকা পড়ল। আমি জানতাম এটা অরিত্র। কে? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি। দরজা খোলো। অরিত্রের কণ্ঠস্বর। আমি বললাম, যা, ঘুমিয়ে পড়। আমি ক্লান্ত। কিন্তু সে বলল, মা, প্লিজ। আমার কিছু জরুরি কথা আছে। আমি জানতাম সে যাবে না। তাই দরজা খুলে দিলাম। অরিত্র ভেতরে এসে দরজা বন্ধ করে দিল। আমি বললাম, কি চাস? তাড়াতাড়ি বল। সে বলল, মা, আজ দুপুরে যা হয়েছে সেটার জন্য আমি দুঃখিত। ঠিক আছে। এখন যা, আমি বললাম। কিন্তু সে বলল, মা, আরেকটা কথা। আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, মা, তুমি যদি আমাকে একবার স্পর্শ করার সুযোগ দাও, আমি সব ছবি ডিলিট করে দেব। তারপর আর কখনো তোমাকে বিরক্ত করব না। আমার মুখ দিয়ে কোনো কথা বের হল না। সে আরও বলল, মা, শুধু একবার। তারপর আমি তোমাকে শান্তিতে থাকতে দেব। আমি রেগে গিয়ে বললাম, বের হয়ে যা এখনই। তোর সাথে আর কোনো কথা নেই। কিন্তু সে হাসল। বলল, মা, রেগে যেজো না। ভেবে দেখো। ভাবার কিছু নেই। আমি তোর মা। তুই আমার ছেলে। এর বেশি কিছু নয়। আমি বললাম। সে বলল, কিন্তু আমার কাছে তুমি একজন সুন্দরী নারী। আমি তার মুখে আরেকটা চড় মারলাম। কিন্তু এবার সে আমার হাত ধরে ফেল। বলল, মা, আর মারবে না। আমি রেগে গেলে ভালো হবে না। তুই আমাকে ধমক দিচ্ছিস? আমি অবিশ্বাসের সাথে বললাম। সে বলল, মা, আমি ধমক দিচ্ছি না। কিন্তু তুমি যদি আমার প্রস্তাব না মানো, আমি বাধ্য হব অন্য পথ নিতে। কি পথ? আমি জিজ্ঞেস করলাম। সে তার ফোন বের করল। বলল, এই ছবিগুলো ইন্টারনেটে দিয়ে দেব। তোমার বন্ধুদের পাঠিয়ে দেব। আমার সারা শরীর কেঁপে উঠল। অরিত্র, তুই এতটা নিচে নামতে পারবি? তোর নিজের মায়ের ইজ্জত নিয়ে খেলা করবি? সে বলল, মা, আমি চাই না এমন করতে। কিন্তু তুমি আমাকে অন্য কোনো উপায় দিচ্ছ না। তারপর সে আমার কাছে এগিয়ে এল। আমি পিছনে সরে গেলাম। অরিত্র, তুই যদি আমাকে জোর করিস, আমি চিৎকার করে সবাইকে জাগিয়ে দেব। সে হাসল। বলল, মা, তাহলে আমি বলব তুমি নিজেই আমাকে ডেকেছিলে। কে বিশ্বাস করবে তোমার কথা?
আমি বুঝলাম আমি একটা ফাঁদে পড়ে গেছি। অরিত্র আমার খুব কাছে এসে দাঁড়াল। বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন বুঝতে পারছ না? এটা ভালোবাসা না, এটা পাগলামি। আমি কাঁদতে কাঁদতে বললাম। সে আমার চোখের পানি মুছিয়ে দিল। বলল, মা, কেঁদো না। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। হঠাৎ বাইরে থেকে রাহুলের কণ্ঠস্বর এল। রূপসা, তুমি কার সাথে কথা বলছ? কিসের আওয়াজ হচ্ছে? অরিত্র তাড়াতাড়ি জানালার পাশে লুকিয়ে গেল। আমি দরজা খুললাম। রাহুল দাঁড়িয়ে আছে। কি হচ্ছে? কিসের শব্দ? আমি বললাম, কোনো শব্দ তো হয়নি। তুমি হয়তো ভুল শুনেছ। রাহুল রুমের ভেতর তাকাল। কিছু দেখল না। বলল, ঠিক আছে, ঘুমাও। রাহুল চলে গেল। অরিত্র লুকানো জায়গা থেকে বের হয়ে এল। বলল, মা, দেখলে আমি কত চালাক। বাবা কিছুই বুঝতে পারল না। আমি বললাম, অরিত্র, এখনই তোর রুমে চলে যা। আমি আর পারছি না। সে বলল, মা, আমিও পারছি না। তাই তো তোমাকে এসব করতে হচ্ছে। সে আমার কাছে এগিয়ে এল। আমি আর পিছনে সরতে পারলাম না। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সে বলল, মা, আমি তোমাকে স্পর্শ করব। আমি চোখ বন্ধ করে ফেললাম। ভাবলাম, আল্লাহ, আমাকে বাঁচান। হঠাৎ অরিত্র থমকে গেল। আমি চোখ খুলে দেখলাম সে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কি হলো? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, মা, আমি এটা করতে পারব না। তুমি আমার মা। আমি কি করছি? হঠাৎ তার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করল। সে বলল, মা, আমার কি হয়ে গেছে? আমি কেন এমন হয়ে গেলাম? আমি দেখলাম সত্যিকারের অরিত্র ফিরে এসেছে। আমার ছেলে ফিরে এসেছে। আমি তাকে জড়িয়ে ধরলাম। বললাম, অরিত্র, তুই ঠিক হয়ে যাবি। আমরা এর সমাধান খুঁজে বের করব। সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি একটা পাগল হয়ে গেছি। আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। অরিত্র, তুই হয়তো মানসিক চাপে আছিস। আমরা একজন ডাক্তারের কাছে যাব। আমি বললাম। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, আমার চিকিৎসা দরকার। পরের দিন আমরা একজন মনোবিদের কাছে গেলাম। ডাক্তার অরিত্রের সাথে দীর্ঘ কথা বললেন। তারপর বললেন, এটা একটা মানসিক সমস্যা। চিকিৎসায় ভালো হয়ে যাবে। ডাক্তার অরিত্রকে কিছু ওষুধ দিলেন। বললেন, নিয়মিত ওষুধ খেতে হবে। আর কাউন্সেলিং সেশনে আসতে হবে। অরিত্র চিকিৎসা নিতে শুরু করল। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে লাগল। সে আমার কাছে এসে বলল, মা, আমার ওই ছবিগুলো এখনই ডিলিট করে দিচ্ছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ধন্যবাদ অরিত্র। তুই সত্যিকারে ভালো হয়ে যাচ্ছিস। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল রহস্যটা তখনই শুরু হল। একদিন আমি ডাক্তারের চেম্বারে গিয়ে জানলাম একটা চমকপ্রদ তথ্য। ডাক্তার বললেন, আপনার ছেলের সমস্যাটা আসলে প্রাকৃতিক নয়। কেউ তার মস্তিষ্কে কিছু একটা প্রভাব ফেলেছে। আমি অবাক হয়ে বললাম, মানে? কিভাবে সম্ভব? ডাক্তার বললেন, কোনো ড্রাগ বা হিপনোসিসের মাধ্যমে এমনটা হতে পারে। আমার মাথায় বজ্রপাত হল। কিন্তু কে এমন করবে? কেন? ডাক্তার বললেন, সেটা খুঁজে বের করতে হবে। আমি বাড়িতে ফিরে অরিত্রের সাথে কথা বললাম। অরিত্র, তুই কি কারো কাছে কোনো ওষুধ বা পানীয় খেয়েছিলি? অরিত্র ভাবল। তারপর বলল, মা, একদিন আমার এক বন্ধু আর্জন আমাকে একটা জুস দিয়েছিল। সেটা খাওয়ার পর থেকেই আমার এসব অনুভূতি শুরু হয়েছে। আমি চমকে গেলাম। আর্জন? সে কে? অরিত্র বলল, আমার কলেজের বন্ধু। তবে সে একটু অদ্ভুত ছেলে। আমি বললাম, তার সম্পর্কে আরও বলো। অরিত্র বলল, আর্জন আমাদের বাড়ির ব্যাপারে অনেক প্রশ্ন করত। বিশেষ করে তোমার সম্পর্কে। আমার সন্দেহ আরও গভীর হল। আমি বললাম, সে তোমার ফোনে কিছু ইনস্টল করেছিল? অরিত্র বলল, হ্যাঁ, একটা অ্যাপ। বলেছিল এটা দিয়ে ভালো ছবি তোলা যায়। আমি বুঝলাম পুরো ব্যাপারটাই একটা ষড়যন্ত্র। কেউ আমাদের পরিবারকে ধ্বংস করার জন্য এই খেলা করেছে। আমি পুলিশে রিপোর্ট করলাম। তদন্ত শুরু হল। পুলিশ আর্জনকে খুঁজে বের করল। জিজ্ঞাসাবাদে সে সব স্বীকার করল। আর্জনের আসল নাম ছিল অভিষেক। সে আমার এক প্রাক্তন সহকর্মী। আমার প্রতি তার একতরফা প্রেম ছিল। আমি বিয়ে করার পর সে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। সে অরিত্রের সাথে বন্ধুত্ব করে আমাদের পারিবারিক তথ্য সংগ্রহ করেছিল।
তারপর অরিত্রকে এমন এক ড্রাগ দিয়েছিল যা তার মনে বিকৃত চিন্তা ঢুকিয়ে দেয়া। অরিত্রের ফোনে লাগানো অ্যাপটি ছিল একটি স্পাই সফটওয়্যার। সেটা দিয়ে অভিষেক আমাদের বাড়ির সব কিছু দেখত। আমার ব্যক্তিগত ছবিও সে তুলেছিল। পুলিশ অভিষেককে গ্রেফতার করল। আদালত তাকে শাস্তি দিল। আমাদের পরিবারে শান্তি ফিরে এল। অরিত্র সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। সে আমার কাছে এসে বলল, মা, আমি যা করেছি সেটার জন্য আমি সারা জীবন অনুতাপ করব। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, অরিত্র, সেটা তুই করিসনি। তোর উপর প্রভাব ফেলে করানো হয়েছিল। তুই কোনো দোষ নেই। আমরা পুরো পরিবার মিলে আবার খুশিতে থাকতে শুরু করলাম। রাহুল সব জানার পর বলল, ভালো হয়েছে আমরা সত্য জানতে পেরেছি। না হলে আমাদের পরিবার ভেঙে যেত। রিয়াও সব জেনে বলল, ভাইজা, তুমি কোনো দোষ করনি। সেই খারাপ লোকটা সব করেছে। আমি বুঝলাম জীবনে কত রহস্য লুকিয়ে থাকে। আমরা ভেবেছিলাম অরিত্র অসুস্থ, কিন্তু আসলে সে ছিল একটা বড় ষড়যন্ত্রের শিকার। এই ঘটনার পর আমরা আরও সতর্ক হয়ে গেলাম। অরিত্র নতুন বন্ধুদের সাথে মিশার আগে খোঁজ নেয়। আমরাও কারো সাথে সহজে বিশ্বাস করি না। অভিষেকের মতো মানুষেরা সমাজে আছে। তারা অন্যের খুশি সহ্য করতে পারে না। তাই তারা পরিবার ভাঙার চেষ্টা করে। কিন্তু সত্যিকারের ভালোবাসা আর বিশ্বাস দিয়ে সব বাধা পার হওয়া যায়। আমাদের পরিবারও তাই হয়েছে। আজ অরিত্র একটা ভালো চাকরি করে। রিয়া পড়াশোনায় খুব ভালো করছে। রাহুল আর আমি আগের মতোই খুশিতে আছি। মাঝে মাঝে মনে হয় সেই ভয়ানক দিনগুলোর কথা। কিন্তু তারপরই মনে পড়ে যায় সত্য জানার পর আমাদের খুশির কথা। অরিত্র এখন আমাকে সম্মান করে। তার কোনো বিকৃত চিন্তা নেই। সে একটা ভালো ছেলে হয়ে উঠেছে। আমি অন্যান্য মায়েদের বলি, আপনাদের সন্তানরা যদি হঠাৎ অদ্ভুত ব্যবহার করে, তাহলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যান। হয়তো কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে। এই গল্পের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি, পরিবারে যখন সমস্যা আসে, তখন ধৈর্য ধরে সমাধান খুঁজতে হয়। রেগে গিয়ে বা ভেঙে পড়ে কোনো লাভ হয় না। অরিত্র এখন কলেজ শেষ করে একটা ভালো কোম্পানিতে চাকরি করছে। তার একটা গার্লফ্রেন্ডও হয়েছে। প্রিয়াঙ্কা নামে একটা মেয়ে। খুব ভালো মেয়ে। অরিত্র আমাকে বলল, মা, আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চাই। তুমি তার সাথে কথা বলবে? আমি খুশি হয়ে বললাম, অবশ্যই। তাকে বাড়িতে নিয়ে আয়। প্রিয়াঙ্কা একদিন আমাদের বাড়িতে এল। খুবই সুন্দর আর ভদ্র মেয়ে। আমার খুব পছন্দ হল। রাহুলেরও পছন্দ হল। আমরা তাদের বিয়ের প্রস্তুতি নিতে শুরু করলাম। অরিত্র বলল, মা, আমি চাই বিয়েটা খুব সুন্দর হোক। প্রিয়াঙ্কা যেন খুশি থাকে। বিয়ের দিন সব আত্মীয় স্বজন এল। খুব আনন্দের একটা দিন ছিল। অরিত্র আর প্রিয়াঙ্কা খুব সুখী দেখাচ্ছিল। বিয়ের পর প্রিয়াঙ্কা আমাদের সাথে থাকতে এল। সে আমাকে মা ডাকে। খুব যত্ন নেয় আমার। আমার মনে হয় আরেকটা মেয়ে পেয়েছি। রিয়াও এখন বড় হয়েছে। সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইংরেজি সাহিত্যে পড়ে। রিয়া বলল, মা, আমি লেখক হতে চাই। গল্প লিখব। আমি বললাম, খুব ভালো ব্যাপার। তোর যা ইচ্ছা সেটাই করিস। এদিকে রাহুলের চাকরিতে প্রমোশন হয়েছে। সে এখন একটা বড় পদে কাজ করে। আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়েছে। আমরা একটা নতুন বাড়ি কিনেছি। আরও বড়, আরও সুন্দর। সেখানে আমাদের সবার আলাদা আলাদা রুম আছে। প্রিয়াঙ্কার জন্য একটা সুন্দর রুম। নতুন বাড়িতে উঠার পর আমাদের জীবনে আরও সুখ এসেছে। অরিত্র আর প্রিয়াঙ্কা একসাথে খুব ভালো থাকে। তাদের মধ্যে অনেক ভালোবাসা। একদিন প্রিয়াঙ্কা আমাকে একটা সুখবর দিল। মা, আমি গর্ভবতী। আমার খুশিতে চোখ দিয়ে পানি এসে গেল। সত্যি? আমি দাদি হতে যাচ্ছি। আমি তাকে জড়িয়ে ধরলাম। অরিত্রও খুব খুশি হল। রাহুল আর রিয়াও উৎসাহিত। গর্ভাবস্থায় প্রিয়াঙ্কার খুব যত্ন নিলাম। তার জন্য পুষ্টিকর খাবার বানাতাম। ডাক্তারের কাছে নিয়ে যেতাম নিয়মিত। 9 মাস পর প্রিয়াঙ্কার একটা ছেলে হল। খুব সুন্দর বাচ্চা। আমার নাতি। আমরা নাম রাখলাম আদর্শ। আদর্শ আমার জীবনে নতুন আনন্দ নিয়ে এল। আমি তাকে কোলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতাম। সে আমার দিকে তাকিয়ে হাসত। অরিত্র একজন খুব ভালো বাবা হয়েছে। সে আদর্শের সাথে অনেক সময় কাটায়। তাকে নিয়ে খেলে, গল্প বলে। আদর্শ যখন 2 বছর বয়সে পৌঁছল, প্রিয়াঙ্কা আবার গর্ভবতী হল।
এবার একটা মেয়ে হল। নাম রাখলাম আকাঙ্ক্ষা। আদর্শ আর আকাঙ্ক্ষা আমার 2 নাতি-নাতনি। তারা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাদের সাথে থাকলে সব কষ্ট ভুলে যাই। রিয়া এখন বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষে পড়ে। সে সত্যিই লেখক হওয়ার চেষ্টা করছে। কয়েকটা পত্রিকায় তার গল্প ছাপা হয়েছে। রিয়ার একটা বন্ধু আছে, অনিক নামে। খুব ভালো ছেলে। আমার মনে হয় রিয়ার সাথে তার প্রেম হয়েছে। একদিন রিয়া আমার কাছে এসে বলল, মা, অনিকের সাথে আমার বিয়ে হতে পারে। আমি বললাম, তার পরিবারের সাথে কথা বলতে হবে। অনিকের বাবা মা আমাদের বাড়িতে এল। তারাও রিয়াকে পছন্দ করল। 2 পরিবার মিলে বিয়ের সিদ্ধান্ত নিল। রিয়ার বিয়েও খুব সুন্দর হল। অনিক একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করে। ভালো ছেলে। রিয়াকে অনেক ভালোবাসে। রিয়া বিয়ের পর তার শ্বশুরবাড়িতে চলে গেল। কিন্তু প্রতিদিন ফোন করে। সপ্তাহে একদিন বেড়াতে আসে। এখন আমাদের বাড়িতে আমি, রাহুল, অরিত্র, প্রিয়াঙ্কা, আদর্শ আর আকাঙ্ক্ষা। 6 জনের একটা সুখী পরিবার। সকালে ঘুম থেকে উঠে আদর্শ আর আকাঙ্ক্ষার হাসিমুখ দেখি। তাদের সাথে খেলি, গল্প বলি, তাদের জন্য রান্না করি। অরিত্র অফিস থেকে ফিরে তার বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকে। প্রিয়াঙ্কাও একটা পার্ট টাইম জব করে। ঘরের কাজের পাশাপাশি চাকরিও করে। রাহুল এখন 50 পার হয়েছে, কিন্তু এখনও যুবকের মতো কর্মক্ষম। তার চাকরিতে খুব সম্মান আছে। সবাই তাকে শ্রদ্ধা করে। আমি এখন 45 বছর বয়সে, নাতিনাতনিদের দাদি। কিন্তু এখনও নিজেকে যুবতী মনে হয়। হয়তো খুশি থাকার কারণে। মাঝে মাঝে সেই পুরানো দিনগুলোর কথা মনে পড়ে। যখন অরিত্রের সমস্যা হয়েছিল, যখন আমাদের পরিবার ভাঙার উপক্রম হয়েছিল। কিন্তু আমরা ধৈর্য ধরেছিলাম, সত্য খুঁজে বের করেছিলাম। আর তার ফলে আজ আমরা এত সুখী। জীবনে অনেক সমস্যা আসে, কিন্তু সমস্যার সমাধানও থাকে। শুধু ধৈর্য ধরে খুঁজতে হয়। আর পরিবারের সবাই মিলে থাকতে হয়। আমাদের পরিবারের গল্পটা অনেকটা রহস্য উপন্যাসের মতো ছিল। শুরুতে মনে হয়েছিল অরিত্রের মানসিক সমস্যা, কিন্তু শেষে জানলাম এটা ছিল একটা ষড়যন্ত্র। অভিষেক নামক সেই লোকটা আমাদের পরিবার ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু আমাদের ভালোবাসা আর একতার কাছে সে হেরে গেছে। আজ অভিষেক জেলে, আর আমরা সুখে শান্তিতে আছি। এটাই ভালোর জয়। এটাই ন্যায়ের জয়। আদর্শ এখন 3 বছর বয়সে। সে কথা বলতে শিখেছে। আমাকে দাদুমা বলে ডাকে। আকাঙ্ক্ষা এখন হাঁটতে শিখছে। আমার স্বপ্ন হল আদর্শ আর আকাঙ্ক্ষা বড় হয়ে ভালো মানুষ হবে। পড়াশোনা করবে, সমাজের কাজে লাগবে। অরিত্র আমাকে বলেছে, মা, আমি চাই আমার বাচ্চারা তোমার মতো ভালো মানুষ হোক। আমি খুশি হয়েছি এই কথা শুনে। প্রিয়াঙ্কাও আমার মতো ভালো শাশুড়ি হতে চায়। সে বলে, মা, তুমি আমাকে যেভাবে ভালোবেসেছ, আমিও আমার ছেলের বউকে সেভাবে ভালোবাসব। রিয়া এখন তার নতুন সংসারে খুশি। অনিক তাকে অনেক ভালোবাসে। তাদের মধ্যেও শীঘ্রই সন্তান আসবে। এইভাবে আমাদের পরিবার আরও বড় হতে থাকবে, আরও সুখী হতে থাকবে, আরও ভালোবাসায় ভরে থাকবে। আমি মনে করি পরিবার হল মানুষের সবচেয়ে বড় শক্তি। পরিবারের সবাই মিলে থাকলে কোনো সমস্যাই বড় নয়। আমাদের সেই ভয়ানক সময়েও আমরা একসাথে ছিলাম। একে অপরকে সাহায্য করেছি। তাই আমরা জিতেছি। আজ আমি একটা সুখী মা, সুখী স্ত্রী, সুখী শাশুড়ি আর সুখী দাদি। আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, জীবনে যে কোনো সমস্যা আসুক, পরিবারের সবাই মিলে মোকাবেলা করুন। ভালোবাসা আর একতার কাছে সব খারাপ শক্তি হেরে যায়। আর সবশেষে বলি, মা-ছেলের সম্পর্ক পবিত্র। এই সম্পর্কে কখনো কোনো নোংরামি থাকতে পারে না। যদি কেউ এমন কিছু করার চেষ্টা করে, তাহলে বুঝবেন সেটা কোনো ষড়যন্ত্র। আমাদের মতো পরিবারগুলো সতর্ক থাকুন। অসৎ মানুষরা আমাদের খুশি দেখতে পারে না। তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু ভালোবাসা দিয়ে সব জেতা যায়। আমাদের পরিবার তার প্রমাণ। আজ আমরা আগের চেয়েও বেশি সুখী। আল্লাহর কাছে দোয়া করি সব পরিবার যেন আমাদের মতো সুখী হয়। সব মা-বাবা যেন তাদের সন্তানদের নিয়ে গর্বিত হতে পারেন। আর সব সন্তান যেন তাদের মা-বাবাকে সম্মান করে। পরিবারের একতা রক্ষা করে। এটাই আমার কামনা। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়।
আরও অনেক কিছু ঘটেছে আমাদের জীবনে। আরও অনেক রহস্য, অনেক অ্যাডভেঞ্চার। একদিন আদর্শ 4 বছর বয়সে পৌঁছানোর পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। সে হঠাৎ করে বলতে শুরু করল এমন সব কথা যা তার বয়সের বাচ্চারা জানে না। আদর্শ আমার কাছে এসে বলল, দাদুমা, আমি জানি তুমি আগে কোথায় থাকতে। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? সে বলল, তুমি আগে একটা ছোট বাড়িতে থাকতে। সেখানে একটা বড় আম গাছ ছিল। আর একটা পুকুর ছিল। আমার চোখ বড় হয়ে গেল। আদর্শ যা বর্ণনা করছিল সেটা ছিল আমার শৈশবের বাড়ি, যেখানে আমি জন্মেছিলাম। কিন্তু আদর্শ কখনো সেখানে যায়নি। আমি তাকে সেই বাড়ির কথাও বলিনি। আমি প্রিয়াঙ্কাকে ডেকে বললাম, তুমি আদর্শকে আমার পুরানো বাড়ির কথা বলেছ? প্রিয়াঙ্কা বলল, না তো। আমি তো জানিই না তোমার পুরানো বাড়ির কথা। অরিত্রকে জিজ্ঞেস করলাম। সেও বলল, মা, আমি তো আদর্শকে কিছু বলিনি। তাছাড়া তোমার শৈশবের বাড়ির কথা আমিও তো ভালো মনে নেই। আদর্শ আরও অনেক কিছু বলতে লাগল। সে বলল, দাদুমা, সেই বাড়িতে একটা লাল রঙের গরু ছিল। আর একটা সাদা বিড়াল ছিল। আমার গা শিউরে উঠল। সত্যিই আমাদের একটা লাল রঙের গরু ছিল। আর সাদা বিড়ালও ছিল। কিন্তু আদর্শ কি করে জানল এসব? আমি আমার মাকে ফোন করলাম। বললাম, মা, আদর্শ কি করে আমাদের পুরানো বাড়ির কথা জানে? আমার মা বলল, কি বলছিস? তুই তো আদর্শকে কখনো এখানে নিয়ে আসিসনি। সেই রাতে আদর্শ ঘুমানোর সময় আরও অদ্ভুত কথা বলল। সে বলল, দাদুমা, আমি স্বপ্নে দেখি একজন বুড়ি আমার সাথে খেলে। তার চুল সাদা। সে আমাকে অনেক ভালোবাসে। আমার মনে পড়ল আমার দাদির কথা। তিনি আমার ছোটবেলায় মারা গিয়েছিলেন। তার চুল সাদা ছিল। তিনি আমাকে খুব ভালোবাসতেন। আমি আদর্শকে জিজ্ঞেস করলাম, সেই বুড়ি তোকে কি বলে? আদর্শ বলল, সে বলে আমি যেন তোমাকে দেখাশোনা করি। তুমি খুব ভালো মানুষ। আমার চোখ দিয়ে পানি এসে গেল। আমার দাদি আমাকে খুব ভালোবাসতেন। তিনি মারা যাওয়ার আগে বলেছিলেন, আমি সবসময় তোর পাশে থাকব। হয়তো দাদি সত্যিই আদর্শের মাধ্যমে আমার সাথে কথা বলছেন। হয়তো তিনি আমাদের পরিবারকে দেখাশোনা করছেন। পরের দিন আমি একজন পণ্ডিতের কাছে গেলাম। তিনি আদর্শের কথা শুনে বললেন, এই বাচ্চার মধ্যে বিশেষ ক্ষমতা আছে। সে আগের জন্মের কথা মনে রাখতে পারে। পণ্ডিত আরও বললেন, এই বাচ্চা ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে। তার মাধ্যমে আপনাদের পরিবারে আরও সুখ আসবে। আমি বুঝলাম আদর্শ আমাদের পরিবারে এক বিশেষ উপহার নিয়ে এসেছে। সে শুধু আমার নাতি নয়, সে আমাদের পরিবারের রক্ষক। সময় যেতে লাগল। আদর্শ বড় হতে লাগল। তার বিশেষ ক্ষমতা আরও বাড়তে লাগল। সে মানুষের মন পড়তে পারত। বিপদ আগে থেকে টের পেত। একদিন আদর্শ আমার কাছে এসে বলল, দাদুমা, আজ বাবাকে অফিসে যেতে বলো না। তার বিপদ হবে। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস? আদর্শ বলল, আমি দেখেছি বাবার সাথে একটা দুর্ঘটনা হবে। তার গাড়ি নষ্ট হয়ে যাবে। আমি তখনও বিশ্বাস করিনি। কিন্তু আদর্শ কান্নাকাটি শুরু করল। বলল, দাদুমা, বাবাকে আজ বাড়িতে রাখো। না হলে খুব খারাপ হবে। আমি অরিত্রকে বললাম, আজ অফিসে যাবি না? বাড়িতে থাক। অরিত্র বলল, কেন মা? আজ একটা জরুরি মিটিং আছে। আমি বললাম, আদর্শ বলেছে তোর বিপদ হবে। একদিনের জন্য ছুটি নে। অরিত্র হেসে বলল, মা, বাচ্চার কথায় বিশ্বাস করছ? কিন্তু আদর্শের কান্নাকাটি দেখে অরিত্র রাজি হয়ে গেল। সে ছুটি নিল। বিকেলে খবর পেলাম অরিত্রের অফিসের সামনে একটা বড় দুর্ঘটনা হয়েছে। একটা ট্রাক তার গাড়ি পার্ক করার জায়গায় গিয়ে ধাক্কা মেরেছে। যে গাড়িগুলো সেখানে ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে। অরিত্রের গাড়িও যদি সেখানে থাকত তাহলে সে বিপদে পড়ত। আমরা সবাই অবাক হয়ে গেলাম। আদর্শ সত্যিই ভবিষ্যৎ দেখতে পায়। সে আমাদের পরিবারকে রক্ষা করছে। এরপর থেকে আমরা আদর্শের কথায় বেশি কান দিতে শুরু করলাম। সে যখনই কোনো সতর্কতা দিত আমরা সেটা মানতাম। একদিন আদর্শ বলল, দাদুমা, আমাদের বাড়িতে চোর আসবে। কিন্তু সে কিছু চুরি করতে পারবে না। আমি জিজ্ঞেস করলাম, কেন? আদর্শ বলল, কারণ আমাদের বাড়িতে একজন ফেরেশতা আছে। সে আমাদের রক্ষা করে। আমি ভাবলাম হয়তো আমার দাদির কথা বলছে। সেই রাতেই সত্যিই একজন চোর আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, সে দেওয়াল টপকাতে গিয়ে পড়ে গেল। চোর ব্যথা পেয়ে চিৎকার করতে লাগল। আমরা সবাই জেগে উঠলাম। প্রতিবেশীরাও এসে গেল। পুলিশ এসে চোরকে ধরে নিয়ে গেল। আদর্শ আবার ঠিক বলেছিল।
চোর এসেছিল কিন্তু কিছু চুরি করতে পারেনি। এইভাবে আদর্শের বিশেষ ক্ষমতার কারণে আমাদের পরিবারে কোনো বিপদ আসতে পারত না। সে আমাদের সবার রক্ষক হয়ে উঠেছিল। আকাঙ্ক্ষাও বড় হতে শুরু করল। তার মধ্যেও কিছু বিশেষত্ব দেখা দিল। সে খুব সুন্দর গান গাইতে পারত। তার গলার আওয়াজ ছিল মধুর। আকাঙ্ক্ষা যখন গান গাইত সবাই মুগ্ধ হয়ে শুনত। পাখিরা তার গানের আওয়াজ শুনে জানালার কাছে এসে বসত। একদিন আকাঙ্ক্ষা একটা অসুস্থ গাছের সামনে গান গাইল। আশ্চর্যের ব্যাপার হল গাছটা আবার সুস্থ হয়ে গেল। নতুন পাতা গজাতে শুরু করল। আমরা বুঝলাম আকাঙ্ক্ষার গানে একটা নিরাময়ের শক্তি আছে। তার গান শুনলে মানুষের মন ভালো হয়ে যায়। প্রতিবেশীরা জানতে পারল আকাঙ্ক্ষার বিশেষ ক্ষমতার কথা। তারা তাদের অসুস্থ আত্মীয়দের নিয়ে আসতে শুরু করল। আকাঙ্ক্ষা তাদের জন্য গান গাইত। অনেক অসুস্থ মানুষ তার গান শুনে ভালো হয়ে যেত। ডাক্তাররাও অবাক হয়ে যেত। একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক আকাঙ্ক্ষার গান শুনে বললেন, এই মেয়ের গলায় ঐশ্বরিক ক্ষমতা আছে। এ একজন মহান শিল্পী হবে। আমাদের পরিবারে আদর্শ আর আকাঙ্ক্ষার কারণে অনেক খ্যাতি এসেছিল। মানুষ তাদের দেখতে আসত। তাদের আশীর্বাদ নিয়ে যেত। রিয়াও এখন মা হয়েছে। তার একটা ছেলে হয়েছে। নাম রেখেছে অর্জুন। অর্জুনেরও কিছু বিশেষত্ব আছে। অর্জুন খুব ছোটবেলা থেকেই অনেক বুদ্ধিমান। সে 3 বছর বয়সেই পড়তে পারে, লিখতে পারে, অঙ্ক করতে পারে। রিয়া আমাকে বলল, মা, অর্জুন এত তাড়াতাড়ি সব শিখে যাচ্ছে কি করে? আমি বললাম, আমাদের পরিবারে বিশেষ আশীর্বাদ আছে। সত্যিই আমাদের পরিবারে প্রতিটি সন্তানের মধ্যে কিছু না কিছু বিশেষত্ব আছে। হয়তো আমার দাদির আত্মা আমাদের সবাইকে আশীর্বাদ করে রেখেছেন। আমি মনে করি এসব অলৌকিক ঘটনা আমাদের পরিবারের ভালো কর্মের ফল। আমরা সবসময় মানুষের সেবা করেছি। অন্যায়ের বিরুদ্ধে লড়েছি। অভিষেকের মতো খারাপ মানুষদের বিরুদ্ধে আমরা সত্যের পক্ষে দাঁড়িয়েছি। তাই আল্লাহ আমাদের পরিবারকে বিশেষ ক্ষমতা দিয়ে পুরস্কৃত করেছেন। আজ আমাদের পরিবার শুধু সুখী নয়, বিখ্যাত। আদর্শের ভবিষ্যৎ বলার ক্ষমতা আর আকাঙ্ক্ষার নিরাময়ী গানের জন্য মানুষ আমাদের চেনে। অনেক সাংবাদিক আমাদের ইন্টারভিউ নিতে আসে। টিভি চ্যানেলগুলো আমাদের বাড়িতে এসে রিপোর্ট করে। কিন্তু আমরা সাধারণভাবেই জীবনযাপন করি। আমি আদর্শ আর আকাঙ্ক্ষাকে বলি, তোমাদের এই ক্ষমতা মানুষের কল্যাণে ব্যবহার করবে। অহংকার করবে না। তারা দুজনেই খুব ভালো বাচ্চা। কখনো অহংকার করে না। সবার সাথে মিশে। গরিব মানুষদের সাহায্য করে। একদিন একজন অন্ধ মানুষ আমাদের বাড়িতে এল। তার চোখে কিছু দেখায় না। আকাঙ্ক্ষা তার জন্য একটা বিশেষ গান গাইল। আশ্চর্যের ব্যাপার হল, গান শেষ হওয়ার পর সেই অন্ধ মানুষটি দেখতে পেল। তার চোখের জ্যোতি ফিরে এল। এই ঘটনার পর আকাঙ্ক্ষার খ্যাতি আরও বেড়ে গেল। দূরদূরান্ত থেকে মানুষ তার গান শুনতে আসতে লাগল। একজন বিদেশি ডাক্তার এসে আকাঙ্ক্ষার গান নিয়ে গবেষণা করতে চাইল। তিনি বললেন, এই মেয়ের গানে এমন কিছু ফ্রিকোয়েন্সি আছে যা মানুষের শরীরের উপর ইতিবাচক প্রভাব ফেলে। কিন্তু আমরা জানি এটা শুধু বিজ্ঞান নয়। এটা আল্লাহর বিশেষ কৃপা। আমাদের পরিবারের উপর তার অশেষ রহমত। আদর্শ তার ক্ষমতা মানুষের কাজে লাগায়। সে মানুষকে বিপদ থেকে সাবধান করে। কারো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দেয়। একদিন একজন মায়ের ছেলে হারিয়ে গিয়েছিল। সেই মা কাঁদতে কাঁদতে আমাদের বাড়িতে এল। আদর্শ তার হাত ধরে বলল, আন্টি, তোমার ছেলে পার্কে আছে। আমরা সবাই পার্কে গেলাম। সত্যিই সেখানে ছেলেটি পাওয়া গেল। সে হারিয়ে গিয়ে কান্নাকাটি করছিল। মা তার ছেলেকে পেয়ে খুশিতে কাঁদতে লাগল। আদর্শকে অনেক দোয়া দিল। বলল, তুই আমার ছেলের জান বাঁচিয়েছিস। এইভাবে আদর্শ আর আকাঙ্ক্ষা মানুষের সেবা করতে লাগল। আমাদের বাড়িতে প্রতিদিন অনেক মানুষ আসত। সবাই তাদের আশীর্বাদ নিয়ে যেত। রাহুলের চাকরিতেও উন্নতি হতে লাগল। তিনি কোম্পানির একজন বড় আধিকারিক হয়ে গেলেন। আমাদের আর্থিক অবস্থা আরও ভালো হল। অরিত্র আর প্রিয়াঙ্কাও তাদের নিজ নিজ কাজে সফল হতে লাগল। অরিত্র একটা বড় প্রজেক্টের দায়িত্ব পেল। প্রিয়াঙ্কাও তার চাকরিতে প্রমোশন পেল। রিয়ার লেখালেখিও ভালো চলছিল। তার লেখা একটা বই প্রকাশ হল। বইটা খুব জনপ্রিয় হল। আমি ভাবলাম, আমাদের পরিবারে সত্যিই আল্লাহর বিশেষ কৃপা। সবার জীবনেই সুখ এবং সাফল্য। কিন্তু এর মধ্যেই আরেকটা রহস্য আবিষ্কৃত হল।
একদিন আদর্শ আমার কাছে এসে বলল, দাদুমা, আমি জানি কেন আমাদের পরিবারে এত ভালো জিনিস হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কেন? আদর্শ বলল, কারণ আমাদের বাড়িতে একটা গোপন ধনভাণ্ডার আছে, যেটা মানুষের কল্যাণে ব্যবহার করা হচ্ছে। আমি অবাক হয়ে বললাম, কি ধনভাণ্ডার? আদর্শ বলল, দাদুমা, আমাদের বাড়ির নিচে একটা গোপন কক্ষ আছে। সেখানে অনেক পুরানো জিনিস আছে। আমি ভাবলাম আদর্শ হয়তো কল্পনা করছে। কিন্তু সে জোর দিয়ে বলল, সত্যি দাদুমা, আমি স্বপ্নে দেখেছি। কৌতূহল হল। আমি অরিত্র আর রাহুলকে বললাম। আমরা সবাই মিলে বাড়ির মেঝে খুঁজতে শুরু করলাম। অনেক খোঁজার পর আমরা হলরুমের একটা জায়গায় একটা ঢাকনা পেলাম। সেটা খোলার পর নিচে একটা সিঁড়ি দেখা গেল। আমরা সবাই নিচে নামলাম। সেখানে সত্যিই একটা গোপন কক্ষ ছিল। কক্ষের ভেতরে অনেক পুরানো জিনিস ছিল। সোনার গহনা, রূপার পাত্র, পুরানো বই, আরও অনেক কিছু। এগুলো দেখতে শত শত বছরের পুরানো মনে হচ্ছিল। আমরা বুঝলাম এই বাড়িটা আগে কোনো ধনী পরিবারের ছিল। তারা এসব ধনসম্পদ লুকিয়ে রেখেছিল। আদর্শ বলল, দাদুমা, এসব ধনসম্পদ দিয়ে আমরা গরিব মানুষদের সাহায্য করতে পারি। আমি তার কথায় মুগ্ধ হয়ে গেলাম। আমরা ঠিক করলাম এই ধনসম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করব। আমরা একটা দাতব্য সংস্থা করলাম। সেই সংস্থার মাধ্যমে আমরা গরিব শিশুদের শিক্ষার ব্যবস্থা করলাম। অসহায় বৃদ্ধদের সেবা করলাম। অসুস্থ মানুষদের চিকিৎসার ব্যবস্থা করলাম। আমাদের দাতব্য সংস্থা খুব বিখ্যাত হয়ে গেল। দেশের বিভিন্ন জায়গায় আমাদের শাখা খোলা হল। আদর্শ আর আকাঙ্ক্ষা এই সংস্থার কাজে সবসময় অংশ নিত। তারা গরিব বাচ্চাদের সাথে খেলত, তাদের পড়াশোনা করাত। আকাঙ্ক্ষা অসুস্থ মানুষদের জন্য গান গাইত। তার গানে অনেক মানুষ সুস্থ হয়ে উঠত। আমি বুঝলাম আল্লাহ আমাদের পরিবারকে শুধু সুখী দেননি, দায়িত্বও দিয়েছেন। আমাদের দিয়ে তিনি মানুষের সেবা করান। আমাদের বাড়িতে এখন প্রতিদিন অনেক মানুষ আসে। কেউ সাহায্য নিতে, কেউ আশীর্বাদ নিতে। আমরা সবাইকে সাহায্য করার চেষ্টা করি। রাহুল এখন 55 বছর বয়সে, কিন্তু এখনও খুব কর্মক্ষম। তিনি আমাদের দাতব্য সংস্থার চেয়ারম্যান। অরিত্র এবং প্রিয়াঙ্কা সংস্থার দৈনন্দিন কাজকর্ম দেখাশোনা করে। রিয়া সংস্থার প্রচারণার দায়িত্বে আছে। আর আমি সবার উপর নজরদারি করি। আমার বয়স এখন 50, কিন্তু এখনও শক্তিশালী এবং সুস্থ। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আদর্শ আমার কাছে এসে বলল, দাদুমা, আমি একটা বিপদের কথা দেখতে পাচ্ছি। আমাদের শহরে একটা বড় দুর্ঘটনা হবে। আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, কী রকম দুর্ঘটনা? আদর্শ বলল, একটা বড় বিল্ডিং ভেঙে পড়বে। অনেক মানুষ আহত হবে। আমি তাড়াতাড়ি পুলিশে ফোন করলাম। কিন্তু তারা বিশ্বাস করল না। বলল, একটা বাচ্চার কথায় আমরা কি করে পুরো বিল্ডিং খালি করাব? আদর্শ আরও বলল, দাদুমা, আজ বিকেল 5টার সময় এটা হবে। স্কুল স্ট্রিটের সেই পুরানো বিল্ডিংটা। আমি স্থানীয় টিভি চ্যানেলে ফোন করলাম। তারা আমাদের চেনে। আমি বললাম, আদর্শ একটা বিপদের কথা বলেছে। আপনারা মানুষকে সাবধান করুন। টিভি চ্যানেল খবর প্রচার করল। কিন্তু অনেক মানুষ এটাকে কুসংস্কার ভেবে পাত্তা দিল না। বিকেল 5টার দিকে সত্যিই সেই বিল্ডিং ভেঙে পড়ল। কিন্তু ততক্ষণে কিছু মানুষ আদর্শের সাবধানবাণী শুনে সেখান থেকে দূরে চলে গিয়েছিল। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেল। কিছু মানুষ আহত হলেও কেউ মারা যায়নি। এই ঘটনার পর আদর্শের খ্যাতি আরও বেড়ে গেল। সরকারি কর্মকর্তারা তার সাথে দেখা করতে এল। তারা বলল, এই বাচ্চাকে দেশের কাজে লাগানো যেতে পারে। কিন্তু আমি বললাম, আদর্শ এখনও ছোট। তার উপর চাপ দেওয়া ঠিক হবে না। আদর্শ এখন 8 বছর বয়সে। সে স্কুলে যায়। পড়াশোনায় খুব ভালো। কিন্তু তার বিশেষ ক্ষমতার কারণে অন্য বাচ্চারা তাকে ভয় পায়। একদিন আদর্শ কান্নাকাটি করে বাড়ি এল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, দাদুমা, স্কুলের বাচ্চারা আমার সাথে খেলে না। বলে আমি ভূত। আমার মন খারাপ হয়ে গেল। আদর্শ একটা সাধারণ বাচ্চার মতো বড় হতে পারছে না। তার বিশেষ ক্ষমতা তার শৈশব কেড়ে নিচ্ছে। আমি প্রিয়াঙ্কাকে বললাম, আদর্শকে অন্য স্কুলে ভর্তি করাও, যেখানে তাকে কেউ চেনে না। প্রিয়াঙ্কা বলল, কিন্তু মা, আদর্শের ক্ষমতা তো লুকানো যাবে না। আমি বললাম, তাহলে ওকে বলো সে যেন স্কুলে তার ক্ষমতার কথা কাউকে না বলে। আদর্শ নতুন স্কুলে ভর্তি হল। সেখানে সে একটা সাধারণ বাচ্চার মতো থাকার চেষ্টা করত। কিন্তু মাঝে মাঝে তার ক্ষমতা প্রকাশ পেয়ে যেত।
একদিন ক্লাসে একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়ল। আদর্শ তার হাত ধরে বলল, তুমি ভালো হয়ে যাবে। সত্যিই সেই বাচ্চা ভালো হয়ে গেল। শিক্ষকরা অবাক হয়ে গেল। তারা আদর্শের ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করল। আমি বুঝলাম আদর্শের পক্ষে সাধারণ জীবনযাপন করা কঠিন। তার ক্ষমতা লুকিয়ে রাখা যাচ্ছে না। আকাঙ্ক্ষাও এখন 6 বছর বয়সে। সে একটা মিউজিক স্কুলে যায়। তার গলার আওয়াজ আরও মধুর হয়েছে। আকাঙ্ক্ষা যখন স্কুলে গান গায় সবাই মুগ্ধ হয়ে শোনে। তার শিক্ষকরা বলে, এই মেয়ে একদিন বিশ্ববিখ্যাত শিল্পী হবে। কিন্তু আকাঙ্ক্ষার গানের নিরাময়ী ক্ষমতার কথা আমরা গোপন রাখি। কারণ সেটা জানাজানি হলে তার উপরও চাপ পড়বে। রিয়ার ছেলে অর্জুন এখন 5 বছর বয়সে। তার বুদ্ধিমত্তা আরও বেড়েছে। সে এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ের বই পড়তে পারে। অর্জুনের শিক্ষকরা বলে, এই বাচ্চা একটা প্রতিভাবান মেধাবী। এর বিশেষ যত্ন নিতে হবে। আমরা অর্জুনের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করলাম। ঘরে বসেই সে উন্নত পর্যায়ের পড়াশোনা করে। আমাদের পরিবারের প্রতিটি নাতিনাতনির মধ্যে বিশেষত্ব আছে। এটা একদিকে যেমন গর্বের তেমনি চিন্তারও বিষয়। কারণ এই বাচ্চারা সাধারণ শৈশব কাটাতে পারছে না। তাদের উপর সবসময় মানুষের প্রত্যাশা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি ঠিক করলাম এই বাচ্চাদের একটু স্বাভাবিক পরিবেশ দিতে হবে। আমরা একটা ফার্ম হাউস কিনলাম শহরের বাইরে। সেখানে আদর্শ, আকাঙ্ক্ষা আর অর্জুন মাঝে মাঝে গিয়ে থাকে। প্রকৃতির মাঝে খেলাধুলা করে। সাধারণ বাচ্চাদের মতো দুষ্টুমি করে। ফার্ম হাউসে থাকার সময় তারা তাদের বিশেষ ক্ষমতার কথা ভুলে যায়। শুধু সাধারণ বাচ্চা হয়ে থাকে। আমি প্রতি সপ্তাহান্তে ফার্ম হাউসে যাই। বাচ্চাদের সাথে সময় কাটাই। তাদের গল্প বলি। তাদের কথা শুনি। একদিন আদর্শ আমাকে বলল, দাদুমা, আমি কি সাধারণ বাচ্চা হতে পারব? তার এই প্রশ্ন শুনে আমার চোখ ভিজে গেল। আমি তাকে বুকে টেনে নিয়ে বললাম, তুই আমার সাধারণ নাতি। তোর বিশেষত্ব তোর পরিচয় নয়। কিন্তু বাস্তবতা হল আদর্শ, আকাঙ্ক্ষা আর অর্জুন কখনোই সাধারণ হতে পারবে না। তাদের দায়িত্ব অনেক বড়। আল্লাহ তাদের বিশেষ ক্ষমতা দিয়েছেন মানুষের সেবা করার জন্য। তারা সেই দায়িত্ব এড়াতে পারবে না। আমি তাদের বোঝাতে চেষ্টা করি যে তাদের ক্ষমতা একটা আমানত। এটা মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। আদর্শ ধীরে ধীরে বুঝতে শুরু করেছে। সে বলে, দাদুমা, আমি মানুষদের সাহায্য করব। কিন্তু আমিও খেলতে চাই। আমি তাকে আশ্বস্ত করি। বলি, অবশ্যই তুই খেলতে পারবি। পড়াশোনা করতে পারবি। বন্ধুবান্ধব নিয়ে মজা করতে পারবি। আকাঙ্ক্ষাও এখন বুঝতে পারে তার গানের ক্ষমতা। সে বলে, দাদুমা, আমি যখন গাই তখন মানুষ ভালো হয়ে যায়। এটা কেন? আমি তাকে বলি, আল্লাহ তোর গলায় বিশেষ শক্তি দিয়েছেন। তুই সেটা ভালো কাজে ব্যবহার করিস। অর্জুন তার বুদ্ধিমত্তা নিয়ে গর্বিত। কিন্তু সে অহংকার করে না। সে বলে, আমি বড় হয়ে বিজ্ঞানী হব। মানুষের জন্য নতুন আবিষ্কার করব। আমি খুশি হই এই ভেবে যে আমাদের নাতিনাতনীরা তাদের ক্ষমতা সঠিক পথে ব্যবহার করতে চায়। এখন আমাদের দাতব্য সংস্থা দেশের সবচেয়ে বড় সংস্থাগুলোর একটি। আমরা হাজার হাজার মানুষের সেবা করছি। আদর্শের পরামর্শে আমরা অনেক বড় দুর্ঘটনা এড়িয়েছি। আকাঙ্ক্ষার গানে অগণিত মানুষ সুস্থ হয়েছে। অর্জুনের বুদ্ধি দিয়ে আমরা নতুন নতুন উপায় খুঁজে বের করেছি মানুষের সাহায্য করার। আমাদের পরিবার এখন শুধু আমাদের নিজেদের জন্য নয়, পুরো সমাজের জন্য একটা সম্পদ। রাহুল এখন তার চাকরি থেকে অবসর নিয়েছে। পুরো সময় দাতব্য সংস্থার কাজে দেয়। তিনি বলে, জীবনের শেষ দিনগুলোতে মানুষের সেবা করতে পারছি, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? অরিত্রও তার চাকরি ছেড়ে দিয়েছে। সে এখন পুরসময় সংস্থার কাজ করে। প্রিয়াঙ্কাও তাই। রিয়া তার লেখালেখির পাশাপাশি সংস্থার প্রচারণার কাজ করে। সে আমাদের কাজের উপর বই লিখেছে। আর আমি সবার মা, সবার দাদুমা হয়ে সবার দেখাশোনা করি। আমার জীবন এখন পরিপূর্ণ। মাঝে মাঝে মনে হয় সেই ভয়ানক দিনগুলোর কথা যখন অরিত্রের সমস্যা হয়েছিল। যখন আমি ভেবেছিলাম আমাদের পরিবার শেষ হয়ে গেছে। কিন্তু দেখুন আজ কী অবস্থা। সেই সমস্যা আমাদের আরও শক্তিশালী করেছে। আরও একতাবদ্ধ করেছে। আজ অরিত্র একজন আদর্শ বাবা, আদর্শ স্বামী। সে তার অতীত ভুলে গেছে। নতুন জীবন শুরু করেছে। প্রিয়াঙ্কা আমার আদর্শ পুত্রবধূ। সে আমাকে নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসে। রিয়া সুখী তার নিজের সংসারে। অনিক তাকে রানীর মতো রাখে। আর আমাদের নাতিনাতনীরা?
তারা আমাদের পরিবারের ভবিষ্যৎ। তারা একদিন পুরো দেশের কল্যাণ করবে। আমি প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তিনি আমাদের এত কিছু দিয়েছেন যা আমরা কল্পনাও করতে পারিনি। এই গল্পের শুরুতে যে সমস্যা ছিল সেটা আসলে ছিল একটা পরীক্ষা। আল্লাহ দেখতে চেয়েছিলেন আমরা কতটা ধৈর্যশীল, কতটা একতাবদ্ধ। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তাই তিনি আমাদের এত বড় পুরস্কার দিয়েছেন। আমি সব মা-বাবাকে বলি, পরিবারে যখন সমস্যা আসে তখন হতাশ হবেন না। ধৈর্য ধরুন। একসাথে থাকুন। সমাধান অবশ্যই পাবেন। আর সব সন্তানকে বলি, মা-বাবাকে কষ্ট দেবেন না। তাদের সম্মান করুন। পরিবারের মর্যাদা রক্ষা করুন। আমাদের গল্প একটা বার্তা দেয়া, পরিবারের ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। এই শক্তির কাছে সব সমস্যা ছোট। আজ আমার বয়স ৫১ বছর। রাহুলের ৫৬, অরিত্রের ২৮, আদর্শ ৯ বছর, আকাঙ্ক্ষা ৭ বছর, অর্জুন ৬ বছর। আমাদের পরিবারে এখন ৩ প্রজন্ম। প্রত্যেকেই তার নিজের জায়গা সফল এবং সুখী। আমাদের ঘরে এখন প্রতিদিন অনেক মানুষ আসে। কিন্তু পরিবারের সবার জন্য আলাদা সময় আছে। সকালে সবাই একসাথে নাশতা করি। রাতে একসাথে খাবার খাই। সপ্তাহান্তে ফার্ম হাউসে যাই। আমি চাই এই সুখ যেন চিরকাল থাকে। আমার নাতিনাতনীরা যেন সুখী হয়। তাদের সন্তানরাও যেন সুখী হয়। আমাদের পরিবারের গল্প একটা অনুপ্রেরণার গল্প। এটা প্রমাণ করে যে সত্যের জয় হয়, ভালোবাসার জয় হয়। আজ আমরা যেখানে আছি সেটা শুধু আমাদের একার চেষ্টায় সম্ভব হয়নি। আল্লাহর অসীম কৃপা আছে। আমি দোয়া করি আমাদের মতো আরও অনেক পরিবার যেন সুখী হয়। আরও অনেক মানুষ যেন আমাদের মতো আল্লাহর কৃপা পায়। এই গল্পের শেষ বার্তা হল, জীবনে যতই সমস্যা আসুক, হাল ছাড়বেন না। আল্লাহর উপর ভরসা রাখুন। পরিবারের সাথে থাকুন। একদিন না একদিন ভালো সময় আসবেই। আমাদের পরিবারের গল্প তার প্রমাণ। কিন্তু জীবনে আরও অনেক চমক বাকি ছিল। একদিন আদর্শ আমার কাছে এসে বলল, দাদুমা, আমি আরেকটা গোপন জিনিস দেখতে পাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, কি দেখছিস? আদর্শ বলল, আমাদের পুরানো বাড়িতে আরও একটা গোপন কক্ষ আছে। সেখানে একটা পুরানো বই আছে। আমি অবাক হয়ে বললাম, কি রকম বই? আদর্শ বলল, সেই বইতে আমাদের পরিবারের অনেক পুরানো ইতিহাস লেখা আছে। আমরা আবার সেই গোপন কক্ষে গেলাম। এবার আরও গভীরে খোঁজার পর আরেকটা লুকানো দেয়াল পেলাম। সেখানে সত্যিই একটা পুরানো বই ছিল। বইটা খুলে দেখলাম এটা আমাদের বংশের ইতিহাস। শত শত বছর আগে আমাদের পূর্বপুরুষরাও এমন বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। বইতে লেখা আছে আমাদের বংশের প্রতি ৭ম প্রজন্মে কিছু বিশেষ সন্তান জন্মগ্রহণ করে। তাদের ভবিষ্যৎ দেখার ক্ষমতা থাকে। আদর্শ হল সেই ৭ম প্রজন্মের প্রথম সন্তান। আকাঙ্ক্ষা আর অর্জুনও সেই বিশেষ প্রজন্মের অংশ। বইতে আরও লেখা আছে যে এই বিশেষ সন্তানরা পৃথিবীতে শান্তি আনার জন্য আসে। তারা মানুষের দুঃখকষ্ট কমায়। আমি বুঝলাম আমাদের নাতিনাতনীদের জন্মই হয়েছে মানবতার সেবা করার জন্য। এটা তাদের নিয়তি। সেই রাতে আমি আদর্শ, আকাঙ্ক্ষা আর অর্জুনকে ডেকে তাদের সব বললাম। তারা শুনে অবাক হয়ে গেল। আদর্শ বলল, দাদুমা, মানে আমি একটা বিশেষ কাজের জন্য পৃথিবীতে এসেছি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, তুই একটা মিশন নিয়ে এসেছিস। আকাঙ্ক্ষা বলল, আমার গানেও কি সেই মিশনের অংশ? আমি বললাম, অবশ্যই। তোর গান মানুষের মন সুস্থ করে। অর্জুন বলল, আর আমার বুদ্ধি? আমি বললাম, তোর বুদ্ধি দিয়ে তুই নতুন নতুন আবিষ্কার করবি মানুষের কল্যাণে। বাচ্চারা এই দায়িত্ব নিয়ে গর্বিত হল। তারা বলল, আমরা আমাদের সেরাটা দেব মানুষের জন্য। এরপর আমাদের দাতব্য সংস্থার কাজ আরও বেড়ে গেল। আমরা আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করলাম। বিদেশ থেকেও মানুষ আমাদের সাহায্য চাইতে লাগল। আদর্শের ভবিষ্যৎ বলার ক্ষমতা আর আকাঙ্ক্ষার নিরাময়ী গানের খবর সারা বিশ্বে ছড়িয়ে গেল। একদিন জাতিসংঘের একজন প্রতিনিধি আমাদের বাড়িতে এল। তিনি বললেন, আপনাদের বাচ্চাদের ক্ষমতা পুরো মানবজাতির জন্য কাজে লাগানো যেতে পারে। আমি বললাম, আমরা ইতিমধ্যেই মানুষের সেবা করছি। আরও বড় পরিসরে করতে পারি। তিনি একটা প্রস্তাব দিলেন। বললেন, আপনাদের একটা আন্তর্জাতিক সংস্থা করা উচিত, যেখানে বিশ্বের সব বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষরা একসাথে কাজ করবে। আমরা এই প্রস্তাবে রাজি হলাম। আমাদের হিউম্যান ওয়েলফেয়ার ইন্টারন্যাশনাল নামে একটা সংস্থা গড়ে তুললাম। এই সংস্থার মাধ্যমে আমরা দুর্যোগ পূর্ব সতর্কীকরণের কাজ করতে লাগলাম।
আদর্শ বিভিন্ন দেশের আসন্ন বিপদের কথা বলত। 2028 সালের কথা। আদর্শ তখন 13 বছর বয়সে। সে একদিন বলল, দাদুমা, জাপানে একটা বড় ভূমিকম্প হতে যাচ্ছে। আমরা তাড়াতাড়ি জাতিসংঘের মাধ্যমে জাপান সরকারকে খবর দিলাম। তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিল। যখন ভূমিকম্প হল, জাপানের মানুষ আগে থেকেই প্রস্তুত ছিল। তাই ক্ষয়ক্ষতি অনেক কম হল। এইভাবে আদর্শের সতর্কবাণী দিয়ে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক দুর্ঘটনা এড়াতে পেরেছি। আকাঙ্ক্ষার গানও এখন বিশ্বব্যাপী পরিচিত। তার গান শুনে অগণিত মানুষ রোগমুক্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন হাসপাতালে আকাঙ্ক্ষার গানের রেকর্ডিং বাজানো হয়। রোগীরা সেই গান শুনে দ্রুত সুস্থ হয়ে ওঠে। অর্জুন এখন মাত্র 10 বছর বয়সেও বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অংশ নেয়া। তার আবিষ্কৃত কিছু ফর্মুলা চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব আনছে। আমাদের পরিবার এখন শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে পরিচিত। কিন্তু আমরা এখনও সেই একই সরল জীবনযাপন করি। রাহুল এখন 60 বছর বয়সেও সুস্থসবল। তিনি বলেন, নাতিনাতনীদের এই মহৎ কাজ দেখে আমার বুড়ো বয়সও উৎসাহে ভরপুর। অরিত্র এখন একজন পরিণত মানুষ। তার অতীতের সেই অন্ধকার দিনগুলোর কোনো চিহ্ন নেই। সে একজন আদর্শ বাবা এবং সমাজসেবক। প্রিয়াঙ্কা এখন শুধু আমার পুত্রবধূই নয়, আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা দুজনে মিলে বাচ্চাদের দেখাশোনা করি। রিয়া এখন একজন প্রতিষ্ঠিত লেখক। তার লেখা বইগুলো বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। সে আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে একটা সিরিজ লিখছে। আর আমি এখন 55 বছর বয়সে একজন গর্বিত দাদি। 3টে অসাধারণ নাতিনাতনির দাদি। মাঝে মাঝে রাতে একা বসে ভাবি, কত অদ্ভুত আমার জীবনের গল্প। একটা সাধারণ পরিবার থেকে শুরু করে আজ আমরা বিশ্ববাসীর সেবক। সেই ভয়ানক দিনগুলো যখন অরিত্রের সমস্যা হয়েছিল, তখন কে জানত যে এই পরিবার একদিন পুরো বিশ্বের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের সেই কঠিন সময়ে পরীক্ষা করেছিলেন। আমরা ধৈর্য ধরেছি, একসাথে থেকেছি। তাই তিনি আমাদের এত বড় পুরস্কার দিয়েছেন। 2030 সালের কথা। আদর্শ তখন 15 বছর। সে একদিন আমার কাছে এসে বলল, দাদুমা, আমি আরও কিছু দেখতে পাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, কি দেখছিস? সে বলল, পৃথিবীতে আরও বিশেষ শক্তিসম্পন্ন বাচ্চারা জন্ম নিতে শুরু করেছে। আদর্শ বলল, দাদুমা, আমরা একা নই। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের মতো বাচ্চারা আছে। তাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি বুঝলাম একটা নতুন যুগের সূচনা হচ্ছে, যেখানে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষেরা মিলে পৃথিবীকে একটা সুন্দর জায়গায় পরিণত করবে। আমরা গ্লোবাল গিফটেড চিলড্রেন নেটওয়ার্ক নামে একটা সংস্থা গড়ে তুললাম, বিশ্বের সব বিশেষ বাচ্চাদের নিয়ে। এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমেরিকায় একটা মেয়ে আছে যে মানুষের মন পড়তে পারে। জার্মানিতে একটা ছেলে আছে যে হাত স্পর্শ করে রোগ সারাতে পারে। ব্রাজিলে একটা বাচ্চা আছে যে বৃষ্টি ডাকতে পারে। অস্ট্রেলিয়ায় একটা মেয়ে আছে যে প্রাণীদের সাথে কথা বলতে পারে। আমরা এই সব বাচ্চাদের সাথে যোগাযোগ করলাম, তাদের পরিবারের সাথে বন্ধুত্ব করলাম। প্রতি বছর আমরা একটা আন্তর্জাতিক সম্মেলন করি। সেখানে এই বিশেষ বাচ্চারা একসাথে মিলিত হয়। তারা একে অপরের কাছ থেকে শেখে। আদর্শ এখন এই নেটওয়ার্কের নেতা। তার বয়স এখন 17। সে একজন পরিপক্ব যুবক হয়ে উঠেছে। আকাঙ্ক্ষা এখন 15 বছর। তার গান এখন শুধু মানুষ নয়, প্রকৃতিকেও প্রভাবিত করে। তার গান শুনে মরুভূমিতে ফুল ফোটে। অর্জুন এখন 14 বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাথে গবেষণা করে। তার আবিষ্কৃত একটা ফর্মুলা দিয়ে সমুদ্রের পানি পরিশোধন করা যায়। আমাদের পরিবার এখন একটা প্রতিষ্ঠান, কিন্তু পারিবারিক বন্ধন এখনও আগের মতোই শক্তিশালী। প্রতিদিন রাতে আমরা সবাই একসাথে খাবার খাই। সেই সময় দিনের সব ঘটনা নিয়ে কথা বলি, হাসাহাসি করি। আদর্শ আমাকে বলে, দাদুমা, আমি যতই বড় হচ্ছি ততই বুঝতে পারছি আমাদের দায়িত্ব কত বড়। আমি তাকে বলি, তুই ঠিক বলেছিস, কিন্তু মনে রাখিস তুই যতই বিশেষ হোক, তুই আমার ছোট্ট নাতি। আকাঙ্ক্ষা বলে, দাদুমা, মাঝে মাঝে মনে হয় আমি একটা সাধারণ মেয়ে হলে কেমন হতো। আমি তাকে বোঝাই, তুই সাধারণ নোস, কিন্তু তোর অসাধারণত্বই তোর সুন্দরত্ব। অর্জুন বলে, দাদুমা, আমি কি কখনো ভুল করব? আমি হেসে বলি, অবশ্যই করবি। ভুল করলেই তো শিখবি। এইভাবে আমি বাচ্চাদের মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি। তারা যেন তাদের বিশেষত্বের চাপে পিষ্ট না হয়। 2035 সালে আদর্শ 20 বছর বয়সে একটা বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি পেল।
কিন্তু সে এখনও আমার কাছে এসে পরামর্শ চায়। আকাঙ্ক্ষা 18 বছর বয়সে ইউনেস্কো শান্তি দূত নিযুক্ত হয়েছে। তার গান বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। অর্জুন 17 বছর বয়সে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। তার আবিষ্কার দরিদ্র দেশগুলোতে বিশুদ্ধ পানির সমস্যা সমাধান করেছে। আমি গর্বিত আমার নাতিনাতনীদের নিয়ে। কিন্তু সবচেয়ে বেশি খুশি এই কারণে যে তারা মানুষ হিসেবে ভালো রয়েছে। তারা অহংকার করে না। সবার সাথে মিশে। গরিবধনী সবাইকে সমান চোখে দেখে। একদিন আদর্শ আমার কাছে এসে বলল, দাদুমা, আমি বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, কার সাথে? সে বলল, সারা নামে একটা মেয়ে। সে আমেরিকায় থাকে। তারও আমার মতো বিশেষ ক্ষমতা আছে। আমি বুঝলাম আদর্শ তার জীবনসঙ্গী খুঁজে পেয়েছে। একজন যে তাকে বুঝবে, তার কাজে সাহায্য করবে। সারার সাথে আমাদের পরিচয় হল ভিডিও কলে। খুবই সুন্দর এবং ভদ্র মেয়ে। তার ক্ষমতা হল ভবিষ্যতের স্বপ্ন দেখা। আদর্শ আর সারার বিয়ে হল একটা আন্তর্জাতিক অনুষ্ঠানে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষেরা এসেছিল। আকাঙ্ক্ষাও এখন একজন যুবতী। তার প্রেম হয়েছে ইতালির একটা ছেলের সাথে, মার্কো নামে। সে সঙ্গীতশিল্পী। অর্জুন এখনও পড়াশোনায় মনোযোগী। তবে তারও একজন বন্ধু হয়েছে, জাপানের একটা মেয়ে, ইউকি নামে। সেও বিজ্ঞানী। আমাদের পরিবার এখন আন্তর্জাতিক। বিভিন্ন দেশের মানুষ আমাদের সাথে যুক্ত। রাহুল এখন 65 বছর বয়সেও প্রাণবন্ত। তিনি বলেন, আমি দেখে যেতে চাই আমার নাতিনাতনীরা পৃথিবীকে কতটা পরিবর্তন করে। অরিত্র এখন 40 বছর বয়সে একজন পরিপূর্ণ মানুষ। তার মধ্যে জ্ঞান, ধৈর্য আর ভালোবাসার সমন্বয়। প্রিয়াঙ্কা এখন 38 বছর বয়সেও খুব সুন্দর। সে বলে, আমার স্বপ্নের চেয়েও সুন্দর হয়েছে আমাদের জীবন। রিয়া এখন 35 বছর। তার লেখা বই এখন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তার ছেলে অর্জুনও এখন 21 বছর। আর আমি এখন 60 বছর বয়সে একজন সন্তুষ্ট মানুষ। আমার জীবন পরিপূর্ণ। মাঝে মাঝে আমার মনে হয় আমি যেন একটা রূপকথার গল্পে বাস করছি। কিন্তু এসব সত্যি। একটা সাধারণ পরিবার থেকে শুরু করে আজ আমরা বিশ্বব্যাপী একটা শক্তিশালী পরিবার। আমাদের গল্প অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করে। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের অনুসরণে দাতব্য সংস্থা গড়ে উঠেছে। আমি প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা